পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় ১২৮ নম্বর লকারটি তার, যা জব্দ করেছে সিআইসি। দুটি ব্যাংক হিসাবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। তবে একটি চাবি শেখ হাসিনার কাছে থাকায় তা খোলা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে যথাযথ নিয়ম মেনেই লকার খুলতে হবে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন দুদক, যার বেশিরভাগই তার বিরুদ্ধে গোপন করার অভিযোগ। এবার রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংকে একটি লকারের খোঁজ পায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সকাল 10:30টায় সেখানে অভিযান পরিচালনা করেন তারা। পাশাপাশি একই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে একটি 12 লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে 44 লাখ টাকার এফডিআরের তথ্য পায় এনবিআর। জানা যায় শেখ হাসিনা ওই লকার খুলতে দুইবার ব্যাংকে গিয়েছিলেন, তবে লকারের দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে থাকায় সেটি খোলা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানায়, এই লকার ভাঙতে হলে সবার আগে দিন তারিখ ঠিক করে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হবে এবং আইন অনুসরণ করে তা খুলতে হবে। যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। এটি ভাঙার পর যা পাওয়া যাবে তা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে বলে জানান তিনি। এর আগে ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সিআইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও পূবালী ব্যাংক লকারের কোনো তথ্য দেয়নি। পরে অনুসন্ধান করতে অভিযানে নামে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের ৬০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবার এবং সংশ্লিষ্ট ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সংস্থাটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 15 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সাংবাদিকদের এই তথ্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। আজ তাদের ট্রাইব্যুনালে আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি। তাই রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী আগামী সোমবার দিন ধার্য করেছে আদালত। জুলাই আগস্টের গণহত্যা প্রমাণে ট্রাইব্যুনালে বক্তব্য তুলে ধরবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, এ মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। গত সংসদ নির্বাচনের চেয়ে এবার প্রায় ৫০০ ভোট কেন্দ্র বাড়াতে চায় ইসি। এ লক্ষ্যে ৪২,৬১৮টি কেন্দ্রের খসড়া তালিকা বুধবার প্রকাশ করে নির্বাচন কমিশন। এর ওপর দাবি আপত্তি নেওয়া হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, যার নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। এরপর ২০ অক্টোবরে ভোট কেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানাবে কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও ডিসেম্বরে তফসিলের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে ইসি। রোডম্যাপ অনুযায়ী বুধবার ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করে কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২,১৫০টি। এবার ভোটার সংখ্যা ১২,৬১,৬১,২০১ জন। প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২,৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতি ৬০০ পুরুষের জন্য থাকবে একটি ভোট কক্ষ। সে হিসাবে মোট কক্ষ থাকবে ১,১৪,৯৩৯টি, আর ৫০০ জনের জন্য একটি কক্ষ ধরে নারীদের ভোটের জন্য থাকবে ১,২৯,১০৭টি কক্ষ। গতবারের ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৪২,১৫০, আর কক্ষের সংখ্যা ছিল ২,৬১,৪৭২। এটা দ্বাদশ আপনার সংসদ নির্বাচনে
আর এবার সেটার সংখ্যা বেড়েছে 42,150-এর জায়গায় এটা দাঁড়িয়েছে 42,618। আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হবে 20 অক্টোবর। দাবি আপত্তির জন্য 25শে সেপ্টেম্বর পর্যন্ত, দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাআল্লাহ 12ই অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব 20 অক্টোবর। এদিকে সরকারের ইচ্ছা থাকলেও সিসি এবং সইরে পড়ার যোগ্য ক্যামেরা স্থাপনে অপারগতা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বহুদিন পর নির্বাচন হওয়ায় কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়েছে বলেও দাবি তার। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র শিবির সংগঠনের নামে ভোটে অংশ নেয়নি, বিপরীতে ছাত্রদল তাদের নামে নির্বাচন করেছে। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অনেক জাতীয় নেতা উঠে আসে, তাই নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন সংকটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান বিএনপির এই নেতা। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে অভিনন্দন জানাবো, এটাই আমাদের রীতি হবে। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে, অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্র বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোট দিয়ে শিক্ষার্থীরা যেই আস্থা দেখিয়েছে তার প্রতিদান দেবে ঐক্যবদ্ধ ছাত্র জোটের নেতাকর্মীরা। সকালে সিনেট ভবনে ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণার পর এই মন্তব্য করেন শিবির নেতারা। ইতিহাসে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর উচ্ছ্বসিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিভাবে সাজাতে চান সে কথা জানিয়েছেন বিজয়ী নেতারা। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, এই বিজয় শিক্ষার্থীদের, নারীসহ সবার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই মূল লক্ষ্য। জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব। নতুন জিএস এস.এম. ফরহাদ জানান, ডাকসু হয়ে উঠবে শিক্ষার্থীদের অধিকার রক্ষার মঞ্চ। আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কিভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ডাকসুর 12টি সম্পাদকীয় পদের 9টিতেই জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, বাকি 3টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতাই ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ। অন্যদিকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারই জিতিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে, বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 80% বেশি ভোট শুধু অভূতপূর্বই নয়, আশাব্যঞ্জক। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিপুল জয় আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনোভাব বুঝতে না পারা, জুলাই পরবর্তী দলের অবস্থান ও সঠিক পরিকল্পনার অভাব ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের কারণ বলছেন বিশ্লেষকরা। পরিকল্পনা নিয়ে, আপনার প্রার্থী সিলেকশন নিয়ে, গত 1 বছরে আপনার প্রস্তুতি নিয়ে
আপনি কতটা প্রস্তুত ছিলেন, আপনার প্রার্থীরা কবে থেকে জানে তারা যে নির্বাচনে প্রার্থী হবে, আপনি যাদেরকে প্রার্থী করলেন তারা কতটা মানে শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান, জুলাইকে ক্যাপিটালাইজ করার জন্য পোস্ট জুলাইয়ের যে গত 1 বছর এইটাকে বিবেচনা করা দরকার ছিল। ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ডাকসু হচ্ছে জাতীয় নির্বাচনের ব্যারোমিটার এবং এর মাধ্যমে আগামী নির্বাচনের যে রিফ্লেকশন বা প্রতিফলন হবে সেটাই স্বাভাবিক, অতীতেও হয়েছে এবং সামনের দিনগুলোতেও আমরা দেখব। ছাত্রদল যেটা করেছে সেটা হচ্ছে যে তারা অতীতের ধারাবাহিকতায় বর্তমান সময়টাকে দেখতে চেয়েছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের রিড করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় দেশবাসী, যা বুঝতে না পারা যে কোনো দলেরই বড় ব্যর্থতা বলে মনে করেন এ বিশ্লেষক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য বুথ তৈরির কাজ শেষ হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। হল সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকালের মধ্যে হলগুলোতে বুথ বানানো শেষ করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এখন প্রতিটি হল ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 21টি হলের 224টি বুথে 11,897 জন শিক্ষার্থী ভোট দেবেন। জাকসু নির্বাচনে ভিপি পদে 9 জন, জিএস পদে 9 জন সহ মোট 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4টা করে বুথের উপর একটা করে কিন্তু সেপারেটর আছে, অর্থাৎ লেন তৈরি করা আছে, প্রত্যেকে যেতে পারবেন এখানে। এবং বুথের মধ্যে দেখছেন এখানে গ্রিন কালার দেখছেন, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে সিম্বলাইজ করে এই করে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে, প্রত্যেকটা হলেই এরকম ব্যবস্থা আছে সিসি ক্যামেরা, যেন প্রতিটা মুহূর্ত আমরা জনগণকে দেখাতে পারি কি অবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কমিশন। বিকালে 315 জনের তালিকা প্রকাশ করা হয়। বাদ পড়েছেন 7 জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্ক করা হয়েছে। 11 সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপিল করার সুযোগ থাকবে কিনা? অবশ্যই তাদের আগামীকাল একদিন আছে, আগামীকালকের মধ্যেই তাদের আপিল করতে হবে এবং আমরা সেটা দেখে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করব, গ্রহণযোগ্য না হলে বাতিল হবে। জাকসু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান ও পরমত সহিষ্ণুতাকে ত্বরান্বিত করতে চায় নির্বাচন কমিশন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। বলেন, উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি চূড়ান্ত হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হবে। কোনো পক্ষের অভিযোগ থাকলে তাও খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনার মনির উদ্দিন আরও বলেন, ডাকসু নির্বাচনে যেসব বিষয় সমস্যা তৈরি করেছে সেসব মাথায় রেখেই জাকসু নির্বাচন পরিকল্পনা সাজানো হচ্ছে। আমরা চাই যে আমাদের এই কার্যক্রমটাও স্বচ্ছ এবং সবার কাছে উন্মুক্ত থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে অনশন শুরু করেছেন অধিকার সচেতন শিক্ষার্থীরা। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, বেশ কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তারা। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেয়া 8 সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেয়া হয়। সময় পার হওয়ার পরও কোনো পদক্ষেপ না নেয়ায় প্রক্টর অফিসের সামনে অনশনে বসেছেন তারা। এ সময় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উদাসীনতার কারণে 7 দফা দাবি বাস্তবায়ন করা যায়নি বলে অভিযোগ তাদের। এর আগে প্রশাসনের উদ্যোগে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও তালিকা প্রকাশ, ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থা করা সহ 7 দফা দাবি জানিয়ে আসছিল তারা। আমাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে প্রশাসনের সে পরিমাণ
প্রশাসনের কাছ থেকে আমরা সেই পরিমাণ হচ্ছে যে আন্তরিকতা পাচ্ছি না আমাদের দাবিগুলো পূরণের ক্ষেত্রে। এক প্রকার বাধ্য হয়ে আজকে আমরা অনশনে বসছি। 150 কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এস আলমের কর্ণধার সাইফুল আলম এবং শিকদার গ্রুপ সংশ্লিষ্ট 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে এই টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা। বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এই তথ্য জানান মহাপরিচালক আখতার হোসেন। এদিকে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। স্বাস্থ্যের কেনাকাটায় সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত মিঠু। সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ 11 ঘণ্টা বন্ধ থাকে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে চলছে 48 ঘণ্টার হরতাল। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে বুধবার তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ। সকাল 9টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডের কাছে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে করে মহাসড়কের দুপাশে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। ভোগান্তিতে বসে রয়েছি, এটা কষ্ট না খেয়ে না দিয়ে বসে রয়েছি, ভাঙা যে খাতে চাই। এই অবস্থা ভাই, আপনারা উপরে লেভেলে দিয়ে আমাদের একটু বাঁচান। এই অবস্থা আমরা চলতে পারি নাকি, মানুষের হয়রানি। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা 48 ঘণ্টার হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এই হরতালের কারণে আমার আয় বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। এখন নিরুপায়, বাজারঘাট নেই, ঘরে চাল কিনতে পারতেছি না। আমার সংসার চসালই দিবেন আর 2 দিন থাকবে। হরতালের সমর্থনে সব হাটবাজার ও দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। দাবি একমাত্র 4টি আসন, আমাদেরকে এটা দিতে হবে। 3টি আসনের যে প্রজ্ঞাপন জারি করেছেন বাগেরহাটবাসী এটা মানে না। মালিকদের সমর্থনে আজকে এই হরতালের একত্রতা ঘোষণা করছি এবং এদেরকে সমর্থন করছি এবং আমরাও রাজপথে আছি এই দাবির পরিপ্রেক্ষিতে। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেয় নির্বাচন কমিশন। এতে ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে 10 কাঠা প্লট নেয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত 6 আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়। বিচারপতি খায়রুল হক আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। রাজুকের যে অভিযোগ সে টাকা পরিশোধ করা হয়েছে। বয়স এবং স্বাস্থ্য বিবেচনা করে জামিন আবেদন করেন তিনি। ওনার বিরুদ্ধে এই যে 4,74,474 টাকা 240 টাকা সুদ মওকুফের মতো বিশাল বড় মহাসমুদ্রের মতো একটা অভিযোগ এনেছেন। এই রাষ্ট্রপক্ষ কর্তৃক অভিযোগ আনয়ন করা হয়েছে। এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হলে ওনার সুস্থতা প্রয়োজন। শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।